আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুসন্ধানী পাঠ বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর আমরা অনুসন্ধানী পাঠ বইয়ের প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টাই নাম কি আমরা একটু দেখি। প্রথম যে অধ্যায়টা সেই অধ্যায়ের নাম হচ্ছে গতির কথা। সেই অধ্যায়ের নাম কি? গতির কথা। তার মানে গতি রিলেটেড সবকিছু। তো চলো শুরু করা যাক। তো প্রথম অধ্যায়ে আমরা কি কি শিখবো? এই অধ্যায়টা পড়া শেষ হলে আমরা কি কি শিখতে পারবো দেখো। সরণের ধারণা, বেগের ধারণা, ত্বরণের ধারণা, সরল ও বক্ররেখার গতি, গতির সমীকরণ, গতির লেখচিত্র, এরকম অনেক কিছু আমরা শিখতে পারবো। তো চলো ধাপে ধাপে শুরু করি। তো 1.1, দূরত্ব ও সরণ, ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এটা কি বলছে? কোনো বস্তুর গতি বলতে আমরা সময়ের সাথে বস্তুটির অবস্থানের পরিবর্তন বুঝিয়ে থাকি। নানাভাবে অবস্থানের পরিবর্তন হতে পারে, দ্রুত কিংবা ধীর, সরল অথবা বক্র, সম বা অসম ইত্যাদি। এখানে কি বলছে? ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি। তো গতি বলতে কি আমাদের অবশ্যই অবস্থানের পরিবর্তন হতে হবে। এখানে মনে করো একটা সাইকেল আছে, বা এখানে মনে করো একটা ট্রাক আছে, ট্রাকটা এখানেই রয়েছে, স্থির অবস্থায় আছে, সে নড়াচড়া করতেছে না। তাহলে কি আমরা কি বলতে পারবো সে গতিশীল বা তার গতির পরিবর্তন হয়েছে? এমন কিছু বলতে পারবো না। কারণ কি, তার অবস্থান পরিবর্তন হয় না। সে এ পয়েন্টে আছে, এ পয়েন্টে এ আছে, সে কিন্তু অন্য জায়গায় যায় নাই। তার মানে অবস্থান পরিবর্তন না হলে কিন্তু গতি হবে না, অবস্থানের পরিবর্তন হতে হবে। সে অবস্থানের পরিবর্তন কিভাবে হতে পারে? দ্রুত কিংবা ধীর, মানে এই বস্তুটা এখান থেকে এখানে দ্রুত যাইতে পারে, আস্তে যাইতে পারে, সরল অথবা বক্র, সোজাসুজি যাইতে পারে, অথবা এই যে ট্রাকটা এরকম ঘুরে ঘুরে বি পয়েন্টে যেতে পারে। অনেকভাবেই হইতে পারে। গতি যেরকমই হয়ে থাকুক, সেটি ব্যাখ্যা করতে হলে সময়ের সঙ্গে আমাদের বস্তুটির অবস্থান সুনির্দিষ্টভাবে পরিমাপ করতে হয়। এই যে এইটার গতি কিরকম হবে সেটা আমরা জানার জন্য এর যে অবস্থানের পরিবর্তন, একদম সুনির্দিষ্টভাবে অবস্থানের পরিবর্তন করতে হবে। মানে আমরা হেলাফেলা করা যাবে না যে এখান থেকে এতটুকু দিনের ডিস্টেন্ট যদি 10 কিলোমিটার হয়, তাহলে সেই সেই হিসাবে আমরা ভালো মতো মেপে আমরা এগুলো বের করব। ঠিক আছে? তো তারপরে আমাদের কি বলছে? যে সুনির্দিষ্টভাবে পরিমাপ করতে হবে। সেটি করার জন্য আমাদের প্রয়োজন একটি স্থির বিন্দুর, যার সাপেক্ষে আমরা অবস্থান পরিমাপ করব। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো, প্রকৃত স্থির বিন্দু পাওয়া সহজ নয়। পৃথিবীতে একটি বিন্দুকে আমরা স্থির ধরে নিতে পারি, কিন্তু পৃথিবীটা শুধু যে নিজের অক্ষে ঘুরছে তা নয়, সেটি সূর্যকে ঘিরেও ঘুরছে। আমাদের পুরো সৌরজগৎ আবার আমাদের গ্যালাক্সির কেন্দ্র ঘিরে ঘুরছে, এবং পুরো গ্যালাক্সিটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রসারণের কারণে ছুটে চলেছে। তবে আমাদের দৈনন্দিন কাজের জন্য আমরা আমাদের আশেপাশের কোনো একটি বিন্দুকে স্থির ধরে নিয়ে তার সাপেক্ষে বস্তুর অবস্থান পরিমাপ করতে পারি। তো এখানে যে জিনিসটা বলছে, আমরা মনে করো একটা গাড়ি গতিশীল না স্থির, সেটা আমরা কিভাবে বুঝি? মনে করো এখানে গাছ আছে, এখানে কি গাছ আছে, তো এখানে একটা গাড়ি আছে। এখন গাড়িটা যদি সামনে চলে যেতে থাকে, তার মানে এই গাছের সাপেক্ষে যে কোনো একটা বিন্দু ধরে নিয়ে, এই গাছের সাপেক্ষে মানে এই গাছের অবস্থানের সাপেক্ষে এই বস্তুটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তার মানে কি, এই জিনিসটা হচ্ছে গতিশীল। আমরা একটা প্রসঙ্গ বিন্দু ধরে নিয়েছি। এক্ষেত্রে প্রসঙ্গ বিন্দুটা আমরা কি ধরছি? গাছ। গাছকে আমরা স্থির ধরে তার সাপেক্ষে গাড়িটাকে, গাড়িটার অবস্থান আমরা দেখতেছি, এটা কি গতিশীল না স্থির। এখন গাছটাকে যে আমরা স্থির ধরে নিছি, গাছটাকে আমরা কি করছি? স্থির ধরে নিছি। গাছটা কি স্থির? গাছটা আমরা নর্মাল ভাবে দেখতেছি, গাছ তো স্থির, গাছ তো নড়তেছে না। কিন্তু আসলে এই যে যে গাছ, এটা কিসের উপরে আছে? মাটির উপরে, মানে পৃথিবীর উপরে গাছটা আছে। এই পৃথিবীটা তো ঘুরতেছে। আবার এই পৃথিবীটা কিসের? সূর্যকে ঘিরে ঘুরতেছে। আবার সূর্য পুরো গ্যালাক্সিকে ঘিরে ঘুরতেছে, বা পৃথিবী পুরো পুরো গ্যালাক্সিকে ঘিরে ঘুরতেছে। তার মানে প্রকৃতপক্ষে কোনো কিছুই কিন্তু স্থির না, সবই গতিশীল। কিন্তু আমরা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, মানে একটার জিনিস আলোচনা করার ক্ষেত্রে আশেপাশের কিছু অবজেক্টকে হচ্ছে স্থির বা গতিশীল ধরে সেই পয়েন্টের সাপেক্ষে আমরা অন্য জিনিসের গতি বের করার চেষ্টা করি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন তারপরে আমাদের কি বলছে? এই যে যে আমরা একটা বিন্দুকে ধরে নিচ্ছি, সেইটাকে বলা হচ্ছে কি? প্রসঙ্গ বিন্দু। এবং এই প্রসঙ্গ বিন্দুটি যে কাঠামোর অংশ তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছো? এই যে যে মানে একটা গাড়ি গতিশীল কিনা সেটার জন্য আমরা কি করলাম?
আশেপাশে একটা জিনিসকে একটা প্রসঙ্গ বিন্দু ধরলাম, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর অংশ। ঠিক আছে? তো এখন তারপরে কি বলছে, শুধু তাই নয়, প্রয়োজনে আমরা চলমান একটি কাঠামোকেও প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করতে পারি। তোমরা নবম শ্রেণীতে আপেক্ষিক সূত্র পড়ার সময় সেটা দেখতে পাবে। মানে চলমান কোনো জিনিসকেও প্রসঙ্গ কাঠামো ধরতে পারি। যেমন মনে করো একটা গাড়ি চলতিছে, এ গাড়ি চলতিছে, আরেকটা গাড়ি বি, সেই গাড়িটাও চলতিছে। এই এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির গতি কত সেটাও আমরা ধরতে পারি। এ গাড়ি মনে করো 6 কিলোমিটার বেগে চলতেছে, এই বি গাড়িটা 8 কিলোমিটার বেগে সামনের দিকে যাচ্ছে। তার মানে কি এই গাড়িকে যদি আমরা পয়েন্ট ধরি, এটাকে বিবেচনা করে এ গাড়ির সাপেক্ষে বি গাড়িটা কত, 2 কিলোমিটার বেশি বেগে সামনে যাচ্ছে, তাই না? 2 কিলোমিটার বেশি বেগে সামনে যাচ্ছে। তার মানে কি এই এ গাড়িটা কি গতিশীল? তার মানে কি গতিশীল বস্তুকে আমরা কি ধরতে পারি? প্রসঙ্গ কাঠামো ধরতে পারি, মানে চলমান বস্তু। বুঝতে পারছো? তো এটাই বুঝাইছে। তো তারপরে আমরা দেখি এখানে কি লিখছে, প্রসঙ্গ বিন্দু নির্দিষ্ট করা হলে আমরা তার সাপেক্ষে একটি বস্তুর অবস্থান পরিমাপ করতে পারবো। ধরা যাক একটা মাঠে একটা খুঁটির সঙ্গে একটি ছাগল বেঁধে রাখা আছে, এখানে খুঁটিটি হচ্ছে প্রসঙ্গ বিন্দু। যদি বলা হয় ছাগলটি খুঁটি থেকে 2 মিটার দূরে বসে আছে, তাহলে কিন্তু ছাগলটি ঠিক কোথায় আছে তুমি বলতে পারবে না, কারণ ছাগলটি খুঁটি থেকে 2 মিটার দূরে যে কোনো দিকে থাকতে পারে। যদি বলা হয় ছাগলটি খুঁটি থেকে দক্ষিণ দিকে 2 মিটার দূরে বসে আছে, তাহলে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে ছাগলটি কোথায় আছে তুমি সুনির্দিষ্টভাবে বলতে পারবে। অর্থাৎ একটা বস্তুর অবস্থান জানতে হলে বস্তুটি প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে একই সঙ্গে কোন দিকে এবং কত দূরে আছে দুটি জানতে হবে। মানে কত দূরে আছে এবং কোন দিকে। মানে এই যে মনে করো, এই যেখানে দেখো চিত্রটা দেখো ভালো মতো, ছাগলের অবস্থান জানতে হলে প্রসঙ্গ বিন্দু থেকে সেটির দূরত্ব ও দিক দুটি জানতে হবে। এখন প্রসঙ্গ বিন্দু বলতে কি, এই যে ছাগলের অবস্থানের জন্য আমরা এখানে একটা খুঁটি গাড়ছে, তো এটা হচ্ছে আমরা প্রসঙ্গ বিন্দু, মানে এই বিন্দুর সাপেক্ষে ছাগলটা অবস্থান আমরা নির্ণয় করব। তো এখন আমরা যদি বলি যে এই বিন্দুর সাপেক্ষে ছাগলটা 2 মিটার দূরে আছে, 2 মিটার, এখন 2 মিটার তো এইখান থেকে এতটুকু 2 মিটার হইতে পারে, এইখান থেকে এতটুকু 2 মিটার হইতে পারে, মানে ছাগলটা এই অবস্থানেও থাকতে পারে, এই অবস্থানেও থাকতে পারে, এইখান থেকে এতটুকু 2 মিটার এই অবস্থানেও থাকতে পারে। তো যদি আমি এই যে খুঁটি, এখানে কি ছিল, খুঁটি ছিল, এই খুঁটির সাপেক্ষে যদি বলি 2 মিটার দূরে আছে, তাহলে কিন্তু বোঝা যাবে না, কারণ ছাগলটা অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু ছাগল তো আর অনেক জায়গায় না, একটা জায়গায়। তো যখন আমি বলে দিলাম ছাগলটা 2 মিটার দক্ষিণ দিকে আছে, দক্ষিণ দিকে, তাহলে কি একটা দিক দক্ষিণ দিকে, এই দিক। তাহলে আমরা যখন এই যে এটার সাপেক্ষে 2 মিটার দিক কোন দিকে, তো ছাগলটার অবস্থান যখন আমরা বের করব, তখন আমরা যখন আমরা বলে দিলাম দিক, বলে দিলাম দক্ষিণ দিক, দিক কোন দিকে, দক্ষিণ, কত মিটার, 2। তো অবস্থান বের করার জন্য আমরা কি কি করব, খুঁটি, খুঁটির এখানে মনে করো আমরা দাঁড়াইলাম, তারপরে আমরা তুমি কোন দিক, দক্ষিণ দিক, দক্ষিণ দিক বরাবর আমরা দাঁড়াইলাম। তারপরে এখন দক্ষিণ দিক বরাবর কতটুকু গেলে আমরা ছাগলকে খুঁজে পাবো, 2 মিটার। তাহলে এখান থেকে আমরা যদি 2 মিটার এখানে হাঁটা শুরু করি, তাহলে এই অবস্থানে এসে ছাগলটাকে খুঁজে পাবো। তো যখন আমরা দিক বলে দিলাম, এই যে দিকটা বলে দিলাম এবং কত দূরে এটা বলে দিলাম, তাহলে আমরা ছাগলের অবস্থানটা খুঁজে পেলাম। কিন্তু যখন আমরা দিক বলবো না, তখন কি আমরা দেখা গেলো এইখান থেকে এতটুকু 2 মিটার গেলাম, ছাগলটাকে পেলাম না। এই যে এটা তো প্রসঙ্গ বিন্দু ছিল, এখান থেকে এইদিকে 2 মিটার গেলাম, ছাগলটাকে পেলাম না। তার মানে কি অবশ্যই আমাদের দিক বলে দিতে হবে এবং কতটুকু দূরে সেটাও বলে দিতে হবে। কারণ কতটুকু দূরে যদি না বলো, তুমি যদি শুধু দিক বলে দাও আর কতটুকু দূরে সেটা যদি না বলো, তাহলে কি হবে? দেখো, তুমি বললা যে খুঁটি থেকে দক্ষিণ দিকে 5 মিটার দূরে, তার মানে খুঁটি থেকে তুমি দক্ষিণ দিকে এরকম যায়, এরকম 5 মিটার, মানে আরো দূরে চলে যাবা। আরো দূরে গেলে কি ছাগলটাকে পাবা? পাবা না, কারণ ছাগলটা তো এইখানে আছে। তো তোমার দিক বলে দিতে হবে, এক্সাক্ট মানও বলে দিতে হবে। বুঝতে পারছো? তো তারপরে এখানে কি বলছে আমরা দেখি, তারপরে বলছে একটি বস্তুর গতি সম্পর্কে আলোচনা করতে হলে বস্তুর অবস্থান ছাড়াও দূরত্ব ও সরণ, এই দুটি রাশি বলতে কি বোঝানো হয় সেটি বুঝতে হবে। চলমান বস্তুর বেলায় একটি বস্তু যেটুকু জায়গা অতিক্রম করে তার দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে দূরত্ব, যেটি সেটি সরল রেখায় হতে পারে, আবার আঁকাবাঁকাও হতে পারে। মানে আমাদের দুইটা জিনিসের বুঝতে হবে, একটা হচ্ছে দূরত্ব কাকে বলে, আর একটা হচ্ছে কি সরণ কাকে বলে। তো এই জিনিসটা নিয়ে কি বলছে, সেটি সরল রেখায় হতে পারে, আবার আঁকাবাঁকাও হতে পারে। দূরত্বের একটি পরিমাণ
আছে কিন্তু কোনো দিক নেই। দূরত্বের কি আছে? পরিমাণ আছে কিন্তু কি নেই? দিক নেই। অন্যদিকে বিজ্ঞানের ভাষায় সরণ হচ্ছে একটি বস্তু আগের অবস্থান থেকে নতুন অবস্থানে মোট কতটুকু সরে গেছে তার পরিমাণ। তুমি যদি উত্তর দিকে 10 কিলোমিটার গিয়ে আবার দক্ষিণ দিকে 5 কিলোমিটার ফিরে আসো তাহলে সব মিলে তুমি 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছো, কিন্তু তোমার সরণ হয়েছে মাত্র 5 কিলোমিটার। সরণের বেলায় সব সময় দিক বিবেচনা করে দিতে হয়। নিচের ছবিতে কয়েকটা দূরত্ব এবং সেই সেই একই দূরত্বে জন্য সরণের উদাহরণ দেওয়া হলো। তো সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্যটা কি এটা দেখো। এইটা দেখো, ঠিক আছে? এখানে কি আছে? বাম দিকের ছবিতে একটি ছেলে তার শুরুর অবস্থান থেকে রওনা দিয়ে 2 কিলোমিটার একটি গাছের কাছে গিয়ে দিক পরিবর্তন করো, মানে এটা হচ্ছে তার শুরুর অবস্থান। একটা এই যে ব্যক্তি, একটা বালক, একটা ছেলে, সে এখান থেকে শুরু করছে মানে যাত্রা শুরু করছে। এখান থেকে গাছ পর্যন্ত 2 কিলোমিটার হাঁটছে, তারপর এখান থেকে বাড়ি পর্যন্ত 3-4 কিলোমিটার হাঁটছে, তারপর এখান থেকে এই যে এটা কি, এটা জলাশয়, এই জলাশয়ে 3 কিলোমিটার হাঁটছে। তাহলে তার মোট কত দূরত্ব অতিক্রম করছে? দূরত্ব আমরা দুইটা রাশি জানবো, একটা হচ্ছে কি দূরত্ব, আর একটা হচ্ছে কি সরণ। তো দূরত্বের জন্য আমাদের কি লাগবে? শুধুমাত্র মান লাগবে, কোনো দিক লাগবে না, মান লাগবে। মান বলতে সে মোট কতটুকু অতিক্রম করলো। এখানে সে 2 গেছে, এখানে সে 4 গেছে, মানে এখান থেকে যাত্রা শুরু করে এখানে 2 গেছে, এখানে 4, এখানে 3, তাহলে কত হলো? 2+4+3। এখানে কিন্তু দেখো বারবার দিক কিন্তু পরিবর্তন হচ্ছে তার। সে একবার এইখান থেকে এই দিক বরাবর গেছে, আর একবার এই দিক বরাবর গেছে, আর একবার এইখান থেকে এই দিক বরাবর গেছে। বারবার দিক কিন্তু পরিবর্তন হচ্ছে, এটা নির্দিষ্ট দিক নাই। তো দূরত্বের জন্য আমাদের দিক লাগবে না, আমাদের শুধু মান লাগবে কতটুকু গেছে। এখানে 2 গেছে, এখানে 4, এখানে 3, তাহলে 2 4 3, 4 আর 2 6 আর 3 9, তাহলে 9 কিলোমিটার সে দূরত্ব অতিক্রম করছে। কিন্তু যদি সরণ চিন্তা করি, সরণ বলতে কি? তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। আদি অবস্থান, এই বালকটা প্রথমে কোথায় ছিল? এইখানে ছিল, এবং শেষে সে এই পুরো পথ ঘুরে ঘুরে শেষে কোথায় আসছে? এইখানে। তাহলে আদিতে ছিল এইখানে, পরে হচ্ছে এইখানে। এই দুইটার মধ্যে দূরত্ব কত? মধ্যে সরল রৈখিক দূরত্ব হচ্ছে সরণ। এই যে আদি অবস্থান, এটা কি আদি অবস্থান, মানে আগে সে কোন অবস্থানে ছিল, আর এটা কি তার শেষ অবস্থান, মানে শেষে সে কোন অবস্থানে ছিল। এই দুইটার মধ্যবর্তী সরল রেখা দৈর্ঘ্য, সরল রৈখিক যেই দূরত্ব, সেই দূরত্ব কত? 5 কিলোমিটার। সেটা হচ্ছে কি সরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। সরণ হচ্ছে কি আদি এবং শেষ অবস্থান, এটা হচ্ছে আদি অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। এই দুইটা অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক যতটুক দূরত্ব, সেটা হচ্ছে সরণ। তার শুরুর অবস্থান থেকে জলাশয়ের সরণ তীর চিহ্নিত দিয়ে 5 কিলোমিটার। ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে বোঝাই দিছে 5 কিলোমিটার। তার মানে সরণ হচ্ছে 5 কিলোমিটার এখানে, আর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে মোট 9 কিলোমিটার। বি নাম্বার চিত্রে কি বলছে? বি নাম্বার ছবিটিতে একটি শহরের উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম বরাবর উভয় দিকে 1 কিলোমিটার দূরে দূরে অবস্থিত সমান্তরাল রাস্তা দেওয়া আছে। রাস্তা দেখানো আছে, একজন সেই রাস্তায় গাড়ি চালিয়ে এ থেকে বিতে আসতে 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। সরণ হয়েছে পূর্ব দিকে 2 কিলোমিটার। এখানে এই চিত্র তো এ নাম্বার চিত্র শেষ। এই নাম্বার চিত্র এখন হচ্ছে এই বি নাম্বার চিত্র নিয়ে আমরা আলোচনা করবো। এই বি নাম্বার চিত্রতে কি বলছে? বি নাম্বার এই চিত্রটাতে কি বলছে? এই চিত্রটাতে দেখো একজন ব্যক্তি, এই যে এই অবস্থান থেকে যাত্রা শুরু করে সে হচ্ছে কি গাড়ি চালাইছে। এই যে দেখো, এই ছবিটিতে একটি শহরের উভয় দিকে এত কিলোমিটার দূরে সমান্তরাল সেই রাস্তাকে গাড়ি চালাচ্ছে। সে গাড়ি চালাচ্ছে, গাড়ি কোন দিয়ে গেছে দেখো, প্রত্যেকটা হচ্ছে 1 কিলোমিটার, মানে এই যে এক একটা খোপ হচ্ছে 1 কিলোমিটার। তার মানে এখান থেকে সে 1 কিলোমিটার গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মানে সে গাড়ি চালায়, সে এইদিক 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 এইভাবে গাড়ি চালায়, মোট এরকম ঘুরে ঘুরে সে এই পয়েন্টে আসছে। তার মানে তার দূরত্ব কত? এইটার ক্ষেত্রে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে কি সে মোট কতটুকু পথ অতিক্রম করছে। মোট পথ অতিক্রম করছে কি 12 কিলোমিটার। কিন্তু তার সরণ কত হয়েছে? সরণ কি? সরণ হচ্ছে কি বস্তুর আদি অবস্থান, ওইটা ওর আদি অবস্থান। সে আগে কোন অবস্থানে ছিল? এই অবস্থানে ছিল। আর পরে এই যে সে এইভাবে গাড়ি ঘুরে আসে লাস্টে কোথায় থামছে? এখানে থামছে। তাহলে এটা হচ্ছে কি আদি।
মানে প্রথম অবস্থা, আর এটা হচ্ছে কি শেষ অবস্থা। গাড়ি চালানো শুরু করছে এখান থেকে, আর সে ঘুরে সে এসে এইখানে এসে থামছে। তার মানে এই দুইটার মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব হচ্ছে সরণ। এই এ আর বি এই দুইটার মধ্যবর্তী সরল রৈখিক মানে সরল রেখা বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে সরণ। সরল রেখা বরাবর দূরত্ব কত? 2 কিলোমিটার। তাহলে এখানে সরণ হচ্ছে কত? 2 কিলোমিটার। ঠিক আছে। সরণ আর দূরত্বের মধ্যে আশা করি তোমরা পার্থক্য বুঝতে পারছো। তারপর এই যে আরেকটা লাস্ট উদাহরণ, এটা হচ্ছে কি দেখো, এই যে বাসা থেকে একজন এই পুকুরে যাচ্ছে। তো বাসা থেকে সে যদি এরকম এরকম ঘুরে 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 পুকুরে যদি যায়, তাহলে সে মোট কত পথ অতিক্রম করবে? 5। তাহলে এইখানে তার দূরত্ব কত? 5 কিলোমিটার। কিন্তু সে এই যে বাসা, তার আগের অবস্থান কোথায় ছিল? প্রথম অবস্থান কোথায় ছিল? এই বাসা। এখান থেকে এই যে জলাশয়, শেষ অবস্থান জলাশয়ে গেছে। তা এই দুইটার মধ্যবর্তী সরল রেখার দূরত্ব দেখো, এই যে এইটা কিন্তু সরল রেখা মানে সোজা বরাবর দূরত্ব কত? 2 কিলোমিটার। তাহলে এই 2 কিলোমিটার এটা কি হবে? এটা হবে সরণ হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা অবশ্যই ইজি টু গো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ভাবনার খোরাক, সরণের পরিমাণ হচ্ছে দূরত্ব। কথাটি সঠিক না ভুল? কথাটির পক্ষে না হয় বিপক্ষে উদাহরণ দেয়। সরণের পরিমাণ হচ্ছে দূরত্ব, না সরণের পরিমাণ দূরত্ব না, দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ, আর সরণ হচ্ছে আদি এবং শেষের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দ্রুতি ও বেগ। এখন দ্রুতি ও বেগ এটা কি বলছে? তোমার আশেপাশে তাকালেই দেখবে পথে ঘাটে গাড়ি, বাস, সাইকেল কিংবা পথচারী চলছে। সবাই কিন্তু একইভাবে চলছে না, কেউ অনেক দ্রুত যাচ্ছে, কেউ একটু ধীরে যাচ্ছে। যেটি বোঝানোর জন্য আমরা বলে থাকি কারো বেগ বেশি কিংবা কারো বেগ কম। কিন্তু বিজ্ঞানের ভাষায় বেগ কথাটির একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে, এবং বেগ ছাড়া দ্রুতি নামেও একটি রাশি রয়েছে। প্রথমে দ্রুতি সম্পর্কে কি বোঝানো হয়েছে সেটা বলা যাক। আমরা এইমাত্র দূরত্ব ও সরণ এই দুটি রাশির সঙ্গে পরিচিত হয়েছি। এক একক সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দ্রুতি। অর্থাৎ কোনো বস্তু যদি টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে তার দ্রুতি হচ্ছে ভি ইকুয়াল টু ডি বাই টি। মানে ভি ইকুয়াল টু ডি কমা ডি বাই টি। তো এখানে এই যে যে দ্রুতি, দ্রুতি বলতে কি বোঝালো? যে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। একক সময় মানে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে দ্রুতি। মানে কি, মনে করো একটা ট্রাক এইখান থেকে এ পয়েন্ট এটা হচ্ছে এ পয়েন্ট, এইখান থেকে বি পয়েন্টে যাবে। এখন সেইখান থেকে এ থেকে বিতে যাইতে তার তো কিছু সময় লাগবে, তাই না? সেই সময়টাকে আমরা ধরি টি, তার টি সময় লাগছে। টি সময়ে সে এ থেকে বিতে গেছে। তো টি সময় এ থেকে বিতে যাইতে এ থেকে বি এর তো একটা দূরত্ব আছে, তাই না? মনে করি আমরা ডি দূরত্ব। তার মানে টি সময় টি সময়ে সে এ থেকে বিতে যাবে, তার মানে টি সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? ডি দূরত্ব অতিক্রম করবে। তাহলে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? ঐকিক নিয়ম যে টি সময়ে যদি ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? এটা উপরে থাকবে এবং টিটা নিচে যাবে। তাহলে 1 সেকেন্ডে সে ডি বাই টি দূরত্ব অতিক্রম করবে। তো সেই 1 সেকেন্ডে যেই দূরত্ব, এই ডি বাই টি হচ্ছে কি, এটা ইকুয়াল টু কি? দ্রুতি। এই যে দ্রুতি ইকুয়াল টু ভি ইকুয়াল টু ডি বাই টি, মানে কতটুকু দূরত্ব গেছে সেটা যাইতে তার কত সময় লাগছে। বুঝতে পারছো? যেহেতু দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই, তাই দ্রুতিরও কোনো নির্দিষ্ট দিক নেই, শুধু পরিমাণ আছে। এখন এই দ্রুতির কোনো দিক নেই। যেমন একটু আগে আমরা বলছিলাম যে একটা ছাগলকে আমরা বলছি এটা অবস্থান বের করার জন্য আমরা বলছি এটা এত দিকে এত দূরে এত জায়গায় আছে, সেখানে আমাদের দিকও লাগছিল, মানও লাগছিল, কিন্তু দ্রুতির ক্ষেত্রে কোনো দিক নাই। কারণ দ্রুতি হচ্ছে কি? দূরত্ব। দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করতেছি, দূরত্বেরও দিক নাই, তাই দ্রুতিরও দিক নেই। একটি বস্তু কতটুকু জায়গা অতিক্রম করলো তাকে বলে দূরত্ব। দূরত্ব মাপতে আমরা ব্যবহার করি ইঞ্চি, ফুট, সেন্টিমিটার ইত্যাদি। একটি বস্তু কোন দিকে কত দূর গেল সেটা হচ্ছে সরণ, মানে এখানে দিক আছে এবং কত দূরে। সরণ বোঝাতে আমরা ব্যবহার করি উত্তর দিকে 2 কিলোমিটার, ডান দিকে 5 ফুট, অপর দিকে 3 সেন্টিমিটার, সামনের দিকে 7
মিটার। এখানে দেখো সবসময় দিক আছে, উত্তর দিকে 2 কিলোমিটার আর দিক আছে, ডান দিকে 5 ফুট, মানে দিকও আছে প্লাস মানও আছে কতটুকু, অপর দিকে 3 সেন্টিমিটার, মানে দিকও আছে কতটুকু সেটাও আছে। আমাদের আগের ছবিতে দেওয়া উদাহরণের দূরত্বগুলো অতিক্রম করতে কত সময় লেগেছে সেটি বলা হয়নি। যদি ধরে নেওয়া যায় এ, বি এবং সি দূরত্ব অতিক্রম করতে যথাক্রমে 2 ঘন্টা 30 মিনিট এবং 1 ঘন্টা সময় লেগেছে, তাহলে কোনটির জন্য দ্রুতি কত হয়েছে? মানে এ বি সি এটা কোনটার কথা বললো এখানে? এই যে আগের যে চিত্র, এই যে এ বি সি এই তিনটার জন্য আমাদের শুধুমাত্র দূরত্ব দিয়েছিল, কিন্তু এই দূরত্ব যাইতে কত সময় সেটা কিন্তু বলে নাই। এখানে হচ্ছে মোট 9 কিলোমিটার, এখানে হচ্ছে মোট কত হয়েছিল, মোট হচ্ছে 12 কিলোমিটার হয়েছিল, আর এখানে মোট কত দূরত্ব, 5 কিলোমিটার। 5 কিলোমিটার, তো এইগুলো যাইতে কত টাইম লাগছে সেগুলো বলে না। এইগুলো যদি টাইম বলে দেয় তাহলে আমাদের দ্রুতির হিসাবটা কি হবে দেখো। এই যে দ্রুতি প্রথমটার জন্য 2 ঘন্টা সময় লাগছে, প্রথমটা এ নাম্বার চিত্রের জন্য হচ্ছে মোট দূরত্ব কত ছিল, 9 কিলোমিটার। আমরা ভি ইকুয়াল টু কি জানি, ডি বাই টি। দ্রুতি হচ্ছে কি, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে কি প্রথমটার জন্য মোট দূরত্ব ছিল 9 কিলোমিটার, আর সময় কত বলছে 2 ঘন্টা, এই যে 2 ঘন্টা, 9/2, তাহলে কত হবে 4.5 km বাই এইচ, মানে কি 4.5 কিলোমিটার/আওয়ার, মানে 1 ঘন্টায় সে হচ্ছে 4.5 কিলোমিটার যায়। 1 ঘন্টায় 4.5 কিলোমিটার যায়, বুঝতে পারছো? তারপরে যে উদাহরণ, যে 30 মিনিট সময় সে অতিক্রম করে হচ্ছে 12 কিলোমিটার। 12 কিলোমিটার এটা কোথায় ছিল, এই যে এই চিত্রটা, এই চিত্রটা 12 কিলোমিটার ছিল, আর এই চিত্র কত 5 কিলোমিটার ছিল। এখন এইখানে দেখো 30 মিনিটে সে 12 কিলোমিটার অতিক্রম করে, 30 মিনিটে সে যায় কত, 12 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত যাবে, 12 কিলোমিটার বাই কত, 30। তো এই যে যে ঐকিক নিয়ম সেটাই আর কি সূত্র আকারে আমরা বের করছি, ভি ইকুয়াল টু ডি বাই টি। তো এখানে 12 কিলোমিটার বাই 30 মিনিট, তাহলে এটা যদি আমরা 30 মিনিট, মিনিটকে আমরা ঘন্টায় কনভার্ট করে নিছি, 60 মিনিটে আমরা কি জানি, 1 ঘন্টা, তাহলে 30 মিনিটে কি জানবো, 0.5 ঘন্টা, 1 ঘন্টার অর্ধেক, তাই না, 0.5 আওয়ার। তাহলে এটাকে এটা যে ভাগ করে তাহলে 24 কিলোমিটার/আওয়ার, মানে ঘন্টায় কত, 24 কিলোমিটার সে, তার দ্রুতি হচ্ছে কত, ঘন্টায় 24 কিলোমিটার, তাহলে 30 মিনিটে 12 কিলোমিটার, তাই না? তো এটা হচ্ছে বি নাম্বার ছিল। এখন সি নাম্বারের ক্ষেত্রে 1 ঘন্টা সময় অতিক্রম, 1 ঘন্টা সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, তাহলে কাজেই দ্রুতি কত, 5 কিলোমিটার/আওয়ার। এখানে তুমি বলতে পারো এখানে এই সূত্র দিয়ে কেন বের করে নাই, এখানে যদি সূত্র দিয়ে বের করো, ভি ইকুয়াল টু কত, ডি বাই টি, ডি কত, দূরত্ব কত, 5 কিলোমিটার, 5 কিলোমিটার, সময় কত, 1 ঘন্টা, তাহলে 5কে যদি 1 দিয়ে ভাগ করে তাহলে কত হবে, 5ই হবে, তাহলে সেইটাই 5 কিলোমিটার/আওয়ার। তোমরা দেখতেই পারছো কোনো বস্তুর দ্রুতি বের করার সময় আমরা সেটা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে মাথা ঘামাই না, দ্রুতি বের করার জন্য দিকটা আমাদের কোনো দরকারই নেই, ঠিক আছে? তবে এখানে মনে রাখতে হবে এই দ্রুতিটা হচ্ছে পুরো সময়ের একটি গড় দ্রুতি, আমরা কিন্তু তাৎক্ষণিক দ্রুতি জানি না। বিশেষ অবস্থায় বস্তুটি যদি সমদ্রুতিতে যায় শুধু, তাহলে তার গড় দ্রুতির পরিমাণ আর তাৎক্ষণিক দ্রুতির মান সমান হবে। এটা হচ্ছে কি, গড় দ্রুতি। গড় দ্রুতি বলতে মনে করো একটা বস্তু এ বি সি 3টা জায়গায় গেছে, এ বি সি, এখন এ থেকে বিতে যাইতে সে এক 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 ধরনের সময় নিছে, বি থেকে সিতে যাইতে আরো এক ধরনের সময় নিছে। তো সব সময় তার অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের পার্থক্য থাকবে। তো এটা যেটা আমরা নেই সেটা হচ্ছে কি, গড় দূরত্ব নেই, আমরা যেটা নেই সেটা হচ্ছে কি, গড় দ্রুতি নেই আর কি। তো সেটাই বলছে, আমরা যদি দ্রুতির ব্যাপারটা ঠিকভাবে বুঝে থাকি তাহলে এবারে খুব সহজে বেগ বলতে কি বোঝায় সেটা বুঝে যাব। একটি চলন্ত বস্তুর দ্রুতির সাথে সঙ্গে সঙ্গে যদি তার দিকটাও নির্দিষ্ট করে দেওয়া যায় তাহলে সেটাকে বলে বেগ। একটি নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে হচ্ছে বেগ বলে। দ্রুতির ক্ষেত্রে কি ছিল, দ্রুতির ক্ষেত্রে ছিল কি, একক সময়ে, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি দ্রুতি, এখানে কোনো দিক ছিল না।
কিন্তু বেগের ক্ষেত্রে কি একটি নির্দিষ্ট দিকে, একটি নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে কি বেগ, সেটাই হচ্ছে কি বেগ। ঠিক আছে, কাজেই কোনো কিছুর বেগ বলতে বের করতে হলে তার পরিমাণের সঙ্গে সঙ্গে দিকটাও বের করতে হবে। যদি আমরা শুধু সরল রেখায় গতি নিয়ে মাথা ঘামাই তাহলে বেগ আর দ্রুতির মাঝে কোনো পার্থক্য নেই, তখন বেগের পরিমাণটাকে আমরা বলবো দ্রুতি। মানে সরল রেখায় গতি বলতে কি একটা লাইন বরাবর গতি যাচ্ছে, তাহলে তো আমাদের আর দিক বলা লাগবে না, কারণ দিকে এই দিক বরাবরই বা এই দিক বরাবরই, তাই না? মনে রেখো দ্রুতির বেলায় যেরকমটা বলেছিলাম, আমরা যদি অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করে থাকি যে দ্রুতি বের করি সেটা হচ্ছে ওই সময়ের গড় দ্রুতি। বেগের বেলাতেও সেটা সত্যি। আমরা যদি কোনো একটি নির্দিষ্ট দিকে ধাবমান একটি বস্তুর সরণকে সময় দিয়ে বেগ বের করি তাহলে আমরা কিন্তু বস্তুটির তাৎক্ষণিক বেগ বের করি না, আমরা তার ওই সময়ের গড় বেগ বের করি। যদি বস্তুটি যদি সমবেগে যায় তাহলে তার তাৎক্ষণিক বেগ আর গড় বেগের মান সমান হবে। মনে রেখো কোনো বস্তু যখন গতিশীল অবস্থায় দিক পরিবর্তন করে তখন তার গড় নেওয়া হলে সেটির পরিমাণ আমাদের বিভ্রান্তিতে ফেলে দিতে পারে। ধরা যাক একটি বস্তু চলমান থেকে যেখান থেকে শুরু করেছিল ঠিক সেখানেই ফিরে এসেছিল, তাহলে বস্তুটির মোট সরণের মান শূন্য। কাজেই মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করে গড় বেগ বের করা হলে তার পরিমাণ হবে শূন্য, যদিও চলমান অবস্থায় বস্তুটির বেগ কখনোই শূন্য ছিল না। এর মানে কি বলছে, মনে করো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে আবার ঘুরে ঘুরে এখানে চলে আসছে। তার মানে কি তার সরণ কি হয়েছে, তার আদি অবস্থান এবং শেষ অবস্থান কি একই, তার মানে তার সরণ কি হয়েছে শূন্য হয়েছে। তাহলে তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, মনে করো তার এতটুকু যাইতে তার 2 ঘন্টা লাগছে, তাহলে কি ফুল মানটা কি হবে শূন্য হবে। কিন্তু সে যখন চলছিল তার কি বেগ শূন্য ছিল? বেগ কিন্তু কখনোই শূন্য ছিল না, এটাই বোঝানো হয়েছে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ত্বরণ ও মন্দন। তোমরা তোমাদের চারপাশে অনেক ধরনের গতি দেখেছো, কোনটা সোজা যাচ্ছে, কোনটা বাঁকা যাচ্ছে, কোনটা বৃত্তাকারে ঘুরছে, আবার কোনটা সামনে পিছনে অথবা উপরে নিচে দুলছে। আপাতত এদের ভেতরে সবচেয়ে সহজ যে গতি, যেখানে কিছু একটা সরল রেখা যাচ্ছে, আমরা তার মাঝে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো। তোমরা এর মাঝে জেনে গেছো এই সরলরেখার গতিতে দ্রুতি আর বেগের মাঝে কোনো পার্থক্য নেই, এবং যেহেতু সরল রেখায় যাচ্ছে তাই দিকটাও একেবারে সুনির্দিষ্ট। সেজন্য আমরা যখন বেগের কথা বলবো তখন আলাদাভাবে আর আমাদের বেগের দিকটি উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। মানে আমাদের এখানে অনেক ধরনের গতি আছে, মনে করি যে সরল রেখা একটা বস্তু সোজা যাচ্ছে, আবার কিছু যেমন ফ্যান যে ঘুরে, ফ্যানটা কি এরকম গোলাকার ভাবে ঘুরতেছে, ফ্যানের গতিটা হচ্ছে এরকম বৃত্তাকার গতি। তো অনেক ধরনের, তারপরে ঘড়ির যে পেন্ডুলাম আছে এরকম ভাবে এরকম দুলতে থাকে। তো অনেক ধরনের গতি আছে, তো আমরা এখানে শুধুমাত্র আমরা সরল রেখা বরাবর যে গতি এই গতিটা নিয়েই আলোচনা করব। তো এখানে কি বলছে, গতিশীল বস্তুর বেগ বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া একটি অত্যন্ত পরিচিত বিষয়। তোমরা নিশ্চিতভাবে সাইকেল, গাড়ি, বাস কিংবা ট্রেনে উঠেছে যেখানে স্থির অবস্থা থেকে বেগ ধীরে ধীরে বেড়ে উঠেছে, কিংবা উল্টোটাও ঘটেছে, অর্থাৎ বেগ ধীরে ধীরে কমে এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে বেগ বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে ত্বরণ এবং কমে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় মন্দন। মানে সময়ের সাথে বেগ বেড়ে যাওয়া, মনে করো একটা ট্রাক আছে, তো ট্রাকটা যখনই এখান থেকে মানে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, তা সে আস্তে আস্তে তার বেগ বাড়াবে, আস্তে আস্তে সে বেগ বাড়াবে, কারণ কি দ্রুত যাওয়ার জন্য সে আস্তে আস্তে বেগ বাড়াবে। তো সময়ের সাথে সাথে তার কি বেগ বেড়ে যাচ্ছে, সময়ের সাথে বেগ বেড়ে যাওয়াকে কি বলবে, ত্বরণ বলবে। মনে করো তার থামতে হবে বি পয়েন্টে থামতে হবে, তাহলে তার অবশ্যই তার একটু আগে ব্রেক দিতে হবে। তোমরা যারা সাইকেল চালাইছো তারা হয়তো এটা নিশ্চয়ই জানো, বি পয়েন্টে সে থামবে, তাহলে তার আগে কিছুটা আগে ব্রেক করতে হবে যাতে সে এখানে যায় থেমে যায়, তাই না? কারণ ব্রেক করার সাথে সাথে তো আর থামবে না, একটু হলেও সামনে যাবে। তো সে যখন এইখানে ব্রেক করবে তখন কি এইখান থেকে তার বেগ আস্তে আস্তে কমতে কমতে এখানে এসে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে বেগ আস্তে আস্তে কমে যাচ্ছে, তো বেগ এই কমে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, মন্দন বলা হচ্ছে। ঠিক আছে, তো অবস্থানের পরিবর্তন মাপতে আমরা সরণ ব্যবহার করি, আবার সেই সরণ দ্রুত না ধীরে ঘটছে সেটি মাপতে গিয়ে আমরা বেগ ব্যবহার করি। ঠিক একইভাবে বেগের পরিবর্তন কি দ্রুত হচ্ছে না ধীরে হচ্ছে এটি পরিমাপ করতে গিয়ে আমরা ত্বরণ এবং মন্দন পেয়েছি। অর্থাৎ একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ। যদি প্রথমে আমরা একটা বস্তুর বেগ থাকে ইউ এবং টি সময় পরে তার বেগ ভি হয়, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ এবং তার ত্বরণ হচ্ছে ত্বরণ এ হবে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি।
মানে এই যে একটা, মনে করো গাড়ি, গাড়িটার তার প্রথমে তো কিছু বেগ ছিল তাই না, তার প্রথমে যেই বেগটা মানে আদি অবস্থান বা প্রথম অবস্থায় সেই বেগটাকে যদি আমরা ইউ ধরি এবং শেষ অবস্থানে সে এখান থেকে এখানে যাওয়ার পরে তার বেগটা যেটা হয়েছে সেটাকে যদি আমরা ভি ধরি, তো এখান থেকে এখানে যাওয়ার জন্য তার একটা সময় লাগছে, মনে করি টি সময়। তাহলে তার এখান থেকে এখানে যাওয়ার যে ত্বরণটা সেটার সমীকরণ কি হবে? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে কি ত্বরণের সমীকরণ হবে। বেগ সম্পর্কে বলতে হলে যেরকম তার পরিমাণ এবং দিক দুটি নির্দিষ্ট করে দিতে হয়, ঠিক সেই রকম ত্বরণের বেলাতেও তার পরিমাণ এবং দিক দুটি নির্দিষ্ট করে দিতে হবে। মানে ত্বরণের ক্ষেত্রেও আমাদের মান বলে দিতে হবে এবং দিকও বলে দিতে হবে, দুইটাই বলে দিতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। একক সময়ে একটি বস্তুর বেগ কতটুকু পরিবর্তিত হলো তাকে বলে ত্বরণ। ত্বরণ প্রকাশে আমরা ব্যবহার করি পূর্ব দিকে 1 ms ইনভার্স 2 পড়া হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিংবা নিচের দিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, শুরুর চেয়ে শেষের বেগ বেশি হলে বেগ বৃদ্ধি পায় বা পজিটিভ পরিবর্তন ঘটে, তখন হয় পজিটিভ ত্বরণ। মানে শুরুর সময় মনে করো বেগ 10 ছিল, পরে আস্তে আস্তে বেগ 20 বাইরে গেছে, তাহলে এখানে যে ত্বরণটা সেটা হচ্ছে পজিটিভ ত্বরণ। শুরুর চেয়ে শেষের বেগ কম হলে বেগ হ্রাস পায় বা নেগেটিভ পরিবর্তন ঘটে, তখন সেটা হচ্ছে নেগেটিভ ত্বরণ। নেগেটিভ ত্বরণকে অনেক সময় কি বলে? মন্দন বলে। মানে শুরুতে 20 ছিল, পরে 10, মানে কি এখানে শুরুতে 20, পরে 10, তার মানে আগের থেকে কমে গেছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ত্বরণ। তো ত্বরণ কেমন করে হয়? আমরা এইমাত্র দেখেছি নির্দিষ্ট সময়ে বেগের বেড়ে যাওয়া আর কমে যাওয়ার পরিমাপ করে আমরা তার নাম দিয়েছি ত্বরণ আর মন্দন। আমরা আমরা এখনো বলিনি ত্বরণ বিষয়টা কেন ঘটে এবং কিংবা কেমন করে ঘটে। এক কথায় কেন বেগের পরিবর্তন হয়? আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু নিয়মিতভাবে বেগের বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়ার ব্যাপারটি দেখেছি। তুমি স্থির অবস্থা থেকে হাঁটতে শুরু করলে তোমার বেগের পরিবর্তন হলো। থেমে থাকা বাস কিংবা ট্রেনে বসে আসো, একসময় সেটা চলতে শুরু করলো, আবার বেগের পরিবর্তন হলো। একটা সাইকেলে উঠে প্যাডেলে চাপ দিয়ে তুমি সেটা চালাতে শুরু করলে, তুমি তোমার বেগের পরিবর্তন করলে। কিংবা একজন বেপরোয়া মোটরসাইকেল চালক তার চলন্ত বাইক দিয়ে লাইট পোস্টে ধাক্কা দিয়ে বাইক সহ নিচে পড়ে গেল, আবার তার বেগের পরিবর্তন হলো। একটুখানি চিন্তা করলেই বুঝতে পারবে কখনো নিজের থেকে বেগের পরিবর্তন হয় না, সব সময় তার পিছনে কোনো একটা কারণ থাকতে হয়। সোজা ভাষায় বেগের পরিবর্তন করার জন্য কিছু একটা করতে হয়। বেগের পরিবর্তন করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে বল প্রয়োগ। বাইরে থেকে বল প্রয়োগ না করে কখনো কোনো বস্তুর বেগের পরিবর্তন করা যায় না। সাইকেল চালানোর জন্য প্যাডেলে চাপ দিয়ে বল প্রয়োগ করা হয়েছে। বাস বা ট্রেন চালানোর জন্য সেগুলোর ইঞ্জিন চালু হয়ে বল প্রয়োগ করেছে। রাস্তার লাইট পোস্টে বেপরোয়া বাইক চালকের উপর বল প্রয়োগ করে তাকে থামিয়েছে। তার মানে কি, এই যে বেগের পরিবর্তন হচ্ছে এটার জন্য আমাদের অবশ্যই বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ বলতে কি, মনে করো একটা ফুটবল আছে এইখানে, এখন এই ফুটবলটাকে তুমি মনে করো এই পজিশনে যখন আনতে যাবা, তখন কি ফুটবলটাকে বাইরে থেকে তুমি যদি লাথি মারো তাহলে এই ফুটবলটা কি গড়ায় গড়ায় এখানে চলে আসবে, তাই না? তার মানে কি এর বেগ আগে কি ছিল? আগে শূন্য ছিল। তাকে যদি লাথি মারো সে একটা বেগ পরিবর্তন হবে। আগে শূন্য ছিল, সে চলা শুরু করবে। তার মানে কি তার বেগের পরিবর্তন হচ্ছে। তার মানে এই যে বেগের পরিবর্তন করার জন্য তোমার অবশ্যই কি এটাকে হাত দিয়ে ঠেলা দিতে হবে বা পা দিয়ে লাথি মারতে হবে। তার মানে কি বাইরে থেকে তোমার বল প্রয়োগ করতে হবে। বল জিনিসটা কি? বল জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা স্থির বস্তুকে গতিশীল করতে যাবে। মানে এই যে একটা বল যদি স্থির থাকে তাকে গতিশীল করতে চাবে বা গতিশীল করবে, এবং একটা গতিশীল বস্তুকে গতির দিক পরিবর্তন করতে চাবে বা স্থির করতে চাবে। এটা হচ্ছে বল। এবার বল বলতে কি বোঝায় সেটা জানার চেষ্টা করি। বল প্রয়োগের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে কোনো কিছুকে ধাক্কা দেওয়া কিংবা টেনে আনা। আবার কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে সেটি নিচের দিকে পড়তে থাকে। এটিও ঘটে আরেকটি বলের কারণে, যার নাম মহাকর্ষ। তোমরা যারা চুম্বক নিয়ে খেলেছো তারা নিশ্চয়ই সেটা দিয়ে লোহাকে আকর্ষণ করা টের পেয়েছো। সেটি এক ধরনের বল, তার নাম হচ্ছে চৌম্বকীয় বল। শীতের দিনে চুলে চিরুনি ঘষে সেটা দিয়ে তোমরা নিশ্চয়ই কাগজের টুকরোকে আকর্ষণ করে দেখেছো।
সেটা এক ধরনের বল। সেটি হচ্ছে স্থির বিদ্যুতের বল। বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে তাকে বলে কুলম্বের বল। তুমি যখন কিছু একটা গড়িয়ে দাও, চলতে চলতে সেটা থেমে যায়, যে বলের জন্য সেটা থেমে যায় তার নাম হচ্ছে ঘর্ষণ বল। কাজেই চোখ কান খোলা রাখবে, তোমরা এরকম অনেক ধরনের বলের খোঁজ পাবে। তবে বলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যদি কখনো কোনো কিছুর বেগের পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই সেখানে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ না করে কখনোই তোমরা বেগের পরিবর্তন করতে পারবে না। বেগ বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। এর উল্টোটাও কিন্তু সত্যি। যদি কখনো দেখো কোনো কিছুর বেগের পরিবর্তন হয়েছে, সঙ্গে সঙ্গে বুঝে নেবে যে নিশ্চয়ই সেখানে কোনো না কোনোভাবে বল প্রয়োগ করা হয়েছে। এর মানে কি, মনে করো একটা সবচেয়ে ভালো একটা একটা উদাহরণ মনে করো, একটা ফুটবলকে তুমি গড়িয়ে যেতে যেতে দেখছো। একটা ফুটবল যদি এরকম গড়ায় যায়, তার মানে কি তোমার অবশ্যই বুঝতে হবে যেহেতু ফুটবলটা গড়িয়ে যাচ্ছে, একটা বস্তু গতিশীল, মানে কি তার বেগের পরিবর্তন হচ্ছে। তার মানে অবশ্যই এটার করার জন্য তার পিছনে একটা বল আছে, মানে কেউ না কেউ হয় তাকে ধাক্কা দিছে, তাই না, কোনোভাবে তাকে ধাক্কা দিছে। তো সেটাই বলছে যে কোনো কিছু যদি মনে হয় যে গতিশীল বা বেগের পরিবর্তন হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে বুঝে নেবে কি কোনো না কোনোভাবে কি বল প্রয়োগ হয়েছে। তারপরে কি বলছে, এবারে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা যাক। বেগের মান কিংবা দ্রুতির পরিবর্তন হলে অবশ্যই বেগের পরিবর্তন হয়, অর্থাৎ বল প্রয়োগ না করে বেগের মান কিংবা দ্রুতির পরিবর্তন করা যাবে না। দ্রুতির কোনো সুনির্দিষ্ট দিক থাকে না, কিন্তু বেগের সুনির্দিষ্ট দিক থাকে। কাজেই কোনো গতিশীল বস্তুর দ্রুতির পরিবর্তন না করে শুধু দিক পরিবর্তন হলে কি তার বেগের পরিবর্তন হয়? সেটাকে কি আমরা ত্বরণ বলতে পারি? আমরা এখন সেটি আলোচনা করব। বৃত্তাকারে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ কেন্দ্রের দিকে। বৃত্তাকারে ঘূর্ণায়মান একটা বস্তুর ত্বরণ কি কেন্দ্রের দিকে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1.3.2 হচ্ছে বক্ররেখায় ত্বরণ। বক্ররেখায় ত্বরণ, আমরা একটি বস্তুকে দড়ি দিয়ে বেঁধে যদি ছবিতে দেখানো উপায়ে মাথার উপরে ঘোরাতে থাকি তাহলে সেই বস্তুটির কি কোনো ত্বরণ হয়? যদি ত্বরণ হয়ে থাকে তাহলে তার মান কত? এই যে একটা দড়িতে একটা বস্তু আমরা বেঁধে এরকম ঘোরাচ্ছি, তো সেক্ষেত্রে কি আমাদের ত্বরণ হয়? যদি ত্বরণ হয় সেক্ষেত্রে ত্বরণের মান কত? এই জিনিসটা আমাদের জিজ্ঞাসা করছে। এখন এখানে দেখো কি বলছে, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। বৃত্তাকার পথে ঘুরতে থাকা একটি বস্তুর বেগের দিক প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, যার অর্থ এর বেগটিও প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। কাজেই বৃত্তাকার পথে ঘুরতে থাকা একটি বস্তু হচ্ছে একটি চমকপ্রদ উদাহরণ যেখানে একটি বস্তুর দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে। কাজেই এখানে অবশ্যই একটি ত্বরণ রয়েছে। আমরা জানি ত্বরণ সৃষ্টি করা সম্ভব বস্তুটির উপরে কোনো এক ধরনের বল প্রয়োগ করে। তোমরা যারা ছবিতে দেখানো উপায়ে একটি বস্তুকে দড়িতে বেঁধে মাথার উপরে ঘোরাতে চেষ্টা করেছো, তারা সবাই জানো তোমাকেই হাত দিয়ে টেনে ধরে রেখে বস্তুটিকে ঘোরাতে হয় বা বস্তুটির উপর কেন্দ্রমুখী একটি বল প্রয়োগ করতে হয়, যেটি কেন্দ্রমুখী একটি ত্বরণের সৃষ্টি করে। এখানে কি বলছে, যে এই যে তুমি একটা বস্তুকে ঘোরাচ্ছ, এই যে তোমার দড়ির টানের দিক, দড়িটা টান টান অবস্থায় আছে, তুমি তোমার হাত দিয়ে বলটা প্রয়োগ করতেছো, তুমি তার হাত দিয়ে বলটা প্রয়োগ করতেছো। তো একটা বস্তুকে বক্র তাই এরকম ঘোরাতে ক্ষেত্রে তুমি তোমার হাত দিয়ে বল প্রয়োগ করতেছো, তো বলটা হচ্ছে কি কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, এটাকে কি বলে? কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী মুখী বল হচ্ছে কি, যেই বৃত্তাকার পথে ঘুরাচ্ছ সেই বৃত্তের কেন্দ্র বরাবর কাজ করে। তো কেন্দ্রমুখী বল, যেখানে বল থাকে সেখানে কি ত্বরণ, ত্বরণের সৃষ্টি হবে। তাহলে এই যে যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে একটা বল কাজ করতেছে, তার জন্য কি হবে? অবশ্যই একটা ত্বরণ থাকবে। তাহলে সেই ত্বরণটা কোন দিকে হবে? সেই ত্বরণটাও কি হবে? অবশ্যই কেন্দ্রের দিকে হবে। এই যে দেখো, বস্তুর ত্বরণ কেন্দ্রের দিকে, সেটা হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ। কি ত্বরণ? কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রের দিকে বলের জন্য যেই ত্বরণ সেটাকে কি বলা হয়? কেন্দ্রমুখী ত্বরণ। এখানে সেটাই বলা হয়েছে। এখানে দেখো কেন্দ্রমুখী ত্বরণ, এই ঘুরন্ত বস্তুটির এই ঘুরন্ত বস্তুটির গতি ব্যাখ্যা করতে শুধু দুটি রাশির প্রয়োজন: দড়ির দৈর্ঘ্য যা আসলে কেন্দ্র থেকে দূরত্ব এবং পাথরের বেগ। কাজেই ত্বরণটিকেও নিশ্চয়ই এই দুটি রাশি দিয়েই গঠিত। একটুখানি ক্যালকুলাস জানলে আমরা খুব সহজে এই ত্বরণের রূপটি বের করে ফেলা যায়, কিন্তু যেহেতু সেটা তোমাদের এখনো জানার সৌভাগ্য হয়নি, তাই তোমাদের সরাসরি ত্বরণটি জানিয়ে দেওয়া যাক। বেগের মান যদি ভি আর দড়ির দৈর্ঘ্য যদি আর হয় তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর।
এখানে কি বলছে, এখন এই যে কেন্দ্রের দিকে একটা বস্তুকে আমরা ঘোরাচ্ছি, এর কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে, তার মানে ত্বরণও কি হবে কেন্দ্রের দিকে। এখন এই ত্বরণের মানটা কত, ত্বরণটা আমরা কিভাবে বের করবো, এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ভি মানে কি, ভি হচ্ছে বেগ, ভি হচ্ছে কি, ভি হচ্ছে বেগ, কিসের বেগ, এই যে যে আমরা একটা বস্তুকে ঘোরাচ্ছি, এখানে পাথর দেওয়া আছে, এই যে একটা পাথরকে ঘোরাচ্ছি, এখানে পাথর যে কোনো একটা বস্তু আমরা বেঁধে ঘোরাতে পারি, তাহলে এখানে কেন্দ্রমুখী বল কি, এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখানে যে ভিটা হচ্ছে বেগ, কিসের বেগ, এইটার ক্ষেত্রে কি পাথরের বেগ, পাথরের বেগ, বা এখানে যেই বস্তুটা ঘোরাবো সেই বস্তুর বেগ হচ্ছে ভি। আর এই আর, আরটা কি, আর দিয়ে হচ্ছে ব্যাসার্ধ বোঝায়, কোন ব্যাসার্ধ, এই যে যে একটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছে, এই বৃত্তাকার বৃত্তের কেন্দ্র থেকে এই বস্তুর এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আর দূরত্ব, এইখান থেকে এই এতটুকু দূরত্ব হচ্ছে কি আর আর, আর দূরত্ব, মানে এই যে দড়ির, দড়িটা যতটুকু লম্বা আর কি, সেটাই হচ্ছে কি আর দূরত্ব, বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে কেন্দ্রমুখী বল হিসাব করা হয়, সরি কেন্দ্রমুখী ত্বরণ হিসাব করা হয়। আমরা এই সহজ সম্পর্কটা যদি জেনে রাখি, তাহলে দেখবে এটি ব্যবহার করে আমরা বিজ্ঞানের কত চমকপ্রদ বিষয় বের করে ফেলতে পারবো। তোমরা দেখবে শুধু এই সূত্রটা ব্যবহার করে অন্য কোনো কিছু না জেনে বঙ্গবন্ধু স্যাটেলাইট পৃথিবী থেকে কত উপরে ঘুরপাক খাচ্ছে সেটা তুমি বের করে ফেলতে পারবে। এখন হচ্ছে গতির সমীকরণ, আমরা এইগুলো জানবো। আগের শ্রেণীতে তোমাদের সরল সমীকরণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এই পরিচ্ছেদে সরল সরণ, বেগ ও ত্বরণকে ব্যবহার করে কয়েকটি গতির সমীকরণ গঠন করা হবে। এবারেও শুধু সরল রেখায় গতি নিয়ে আমরা আলোচনা করবো। এবারের যে গতিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে শুধু সরল রেখায়, মানে কোনো বক্র রেখায় গতি নিয়ে আমরা আলোচনা করব না, সরল রেখার গতি নিয়েই আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এখন বেগের সমীকরণ, মনে করো কোনো গতিশীল বস্তুর বেগ শুরুতে ছিল ইউ, এ ত্বরণ থাকার কারণে টি সময় পার হওয়ার পর বস্তুটির বেগ বেড়ে হয়েছে ভি। আমরা একটু আগেই দেখেছি, তাহলে বস্তুর ত্বরণটির জন্য লিখতে পারি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে হচ্ছে কি, এখানে মনে করো একটা বস্তু এই পয়েন্ট থেকে, মনে করো এখানে ট্রাক আছে, ট্রাক এইখান থেকে এইখানে যাবে। তো যখন ট্রাকটা এইখানে, মনে করো ট্রাকটা স্থির ছিল বা এই পজিশনে ছিল, এই পজিশনে থাকার ফলে এই পজিশনে আদি পজিশনে এখানে তো তার একটা বেগ ছিল, সেই বেগটাকে আমরা ইউ ধরলাম। সে শেষ পজিশনে বা সে কিছু দূর পথ অতিক্রম করার পর তার তো আরেকটা বেগ হয়েছে, সেটা আমরা শেষ বেগ ধরলাম, মানে কি এইখানে শেষ পয়েন্ট, শেষ পয়েন্টে শেষ বেগ, আদি পয়েন্টে আদি বেগ, এই পয়েন্টটার নাম আমরা এবি ধরতে পারি বা নাও ধরতে পারি, ঠিক আছে? তাহলে এতটুকু যাইতে তার একটা সময় লাগছে, তার একটা ত্বরণ হয়েছে, তাহলে তার ত্বরণের যে সমীকরণটা সেটা হবে কি, ত্বরণের সমীকরণ হবে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ টি, এইটা হবে, ঠিক আছে? এখন এইটাকে এখন যদি আমরা দুই পাশে এ দিয়ে গুণ করি, ভি মাইনাস ইউ টি আর ইকুয়াল টু এ, এখন দুই পাশে যদি এই সমানের এই পাশে টি দিয়ে গুণ করবো, এই পাশে টি দিয়ে গুণ করবো, তাহলে কি হবে দেখো, ভি মাইনাস ইউ বাই টি গুণ টি, সমানের ডান পাশেও টি দিয়ে গুণ করছি, বাম পাশেও টি দিয়ে গুণ করছি, তাহলে কি হয়, এখানে দেখো একটা টি আছে, এখানে একটা টি, তাহলে উপর নিচে টি টি কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি যদি হয়ে যায় তাহলে এখানে কি থাকে, এখানে থাকে ভি মাইনাস ইউ, এখানে ভি মাইনাস ইউ, আর এখানে এ আর টি গুণ আছে, এটি থাকে। এখন এই ইউটাকে যদি ডান পাশে আনি তাহলে কি হবে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা একটা কিসের সমীকরণ, এটা একটা গতির সমীকরণ। ভি মানে কি, ভি হচ্ছে শেষ বেগ, ভি হচ্ছে কি শেষ বেগ, শেষ বেগ ইকুয়াল টু কি, আদি বেগ। ইউ হচ্ছে কি আদি বেগ, মানে প্রথম অবস্থায় বেগ, আদি বেগ, প্লাস এ হচ্ছে কি, এ হচ্ছে ত্বরণ, এ হচ্ছে ত্বরণ, আর টি হচ্ছে কি, টি হচ্ছে সময়, ত্বরণের সাথে সময় কি গুণ আকারে আছে, ঠিক আছে? এটা এখন একটা অঙ্ক দেওয়া আছে, যে উদাহরণ, একটি গাড়ির ইঞ্জিন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তুমি গাড়িটিকে 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল দেখলে 4 সেকেন্ড পরে এটির বেগের মান কত হবে, 4 সেকেন্ড পরে এর বেগের মান কত হবে? তো আমরা একটু আগে একটা সূত্র শিখছি, দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটি গাড়ির ইঞ্জিন 2 মিটার ত্বরণ সৃষ্টি করে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তাই না? তার মানে কি, এখানে কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তার মানে আমরা কি সূত্র জানি, কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে এ দিয়ে কি বোঝায়, ত্বরণ বোঝায়, তাহলে এ কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে এর এ সমান আমরা 2 লিখতে পারি। তুমি গাড়িটিকে 3 ms ইনভার্স 1 বেগে গতিশীল দেখলে, মানে গাড়িটিকে আমরা দেখলাম কত বেগে গতিশীল, 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তারপরে বলছে 4 সেকেন্ড
পরে এটির বেগের মান কত হবে? 4 সেকেন্ড পরে বেগ চাইছে, তার মানে কি এই বেগটা কি 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 বেগ? এটা হচ্ছে শেষ বেগ। শেষ বেগ হচ্ছে আমরা কি জানি? ভি জানি। শেষ বেগ ভি। ভি কি কি বলছে? ভি কত হবে এটা বলছে, তার মানে কি ভি হচ্ছে আমাদের বের করা লাগবে। ভি কি দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে ভি বের করতে হবে, তাহলে ভি আমরা কিছু লিখলাম না। তাহলে এই যে যে বেগটা 3 মিটার/সেকেন্ড বেগে আমরা দেখছি, তাহলে এটা কি? এটা হচ্ছে আদি বেগ। আদি বেগ 3। আর সময় টি, দেখো টি কত? টি হচ্ছে 4 সেকেন্ড পরে এটির বেগের মান কত? তার মানে টি হচ্ছে কত? 4। তাহলে এখন আমরা ভি সমান ইউ প্লাস এটি, এখানে যদি সবকিছু বসাই দিই, ভি সমান ইউ প্লাস এটি, ইউ এর মান কত? 3। 3 প্লাস এ এর মান কত? 2 আর টি এর মান কত? 4। 4 দুগুণ 8 আর 3 11। তাহলে ভি বা শেষ বেগ কত হবে? 11। শেষ। তোমরা অবশ্যই এই ইজি টু গো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা। তারপরে যেটা সেটা হচ্ছে দূরত্বের সমীকরণ। তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি? দূরত্বের সমীকরণ। দূরত্বে কোনো গতিশীল বস্তু সম্পর্কে কিছু জানতে হলে প্রথমে আমাদের জানার কৌতূহল হয় একটি নির্দিষ্ট সময়ে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। একটি বস্তু যদি সমবেগে যায় তাহলে বিষয়টা খুব সোজা, বেগকে সময় দিয়ে গুণ করলে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যায়। অর্থাৎ বস্তুর বেগ যদি ভি হয় এবং সেটি যদি টি সময় ধরে গতিশীল থাকে তাহলে অতিক্রান্ত দূরত্ব বা এস হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। মানে যদি বেগ সেম থাকে, মানে আদি বেগ, একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেছে, তার প্রত্যেকটা পয়েন্টে বেগ সেম যদি এমন থাকে, তাহলে সে এখান থেকে এতটুকু কত দূরত্ব অতিক্রম করছে। এই সূত্রটা কি হবে? এস ইকুয়াল টু ভিটি। ভি হচ্ছে বেগ আর টি হচ্ছে সময়, এই দুটার গুণফল। ঠিক আছে। তারপরে এখানে কি বলছে? কিন্তু বস্তুটি যদি একটা ত্বরণ থাকে তাহলে এটা সমবেগ নয়, প্রতি মুহূর্তেই বেগের পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন আর এই সোজা সূত্রটি ব্যবহার করতে পারবো না। কিন্তু বস্তুটি যদি সমত্বরণে গতিশীল হয়, অর্থাৎ বস্তুটির ত্বরণের কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা উপরের সূত্রে বেগের পরিবর্তে গড় বেগ ব্যবহার করতে পারি। প্রথমে গড় বেগ ভি বের করে নিই। গড় বেগ, গড় বেগ মানে ত্বরণের কোনো পরিবর্তন নাই, মানে বেগ বৃদ্ধির হারের কোনো ই নাই, পরিবর্তন নাই। প্রথমে মনে করো বেগ তার 2 ছিল, পরে তার বেগ 4, তারপরে তার বেগ 6, মানে সমত্বরণ বেগের পরিবর্তন সমানভাবে হচ্ছে। প্রথমে এই জায়গায় এখানে 2 থেকে 4 2 বেগ পরিবর্তন হয়েছে, 4 থেকে 6 এখানে 2 বেগ, মানে বেগের পরিবর্তন সমানভাবে যদি হয় তাহলে আমরা গড় বেগ কি লিখতে পারি? গড় বেগ ইকুয়াল টু আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2 এটা লিখতে পারি। ঠিক আছে, এইটা আমরা লিখতে পারি। কিন্তু একটু আগেই আমরা ভি এর জন্য একটা সমীকরণ লিখেছিলাম, সেটা এখানে ব্যবহার করি। ভি এর জন্য আমরা একটা সমীকরণ লিখেছিলাম, এই যে ভি সমান ইউ প্লাস ভি বাই 2। ঠিক আছে, এখন এই যে ভি, ভি এর জন্য আমরা একটু আগে কি সমীকরণ লিখেছিলাম? ভি সমান ইউ প্লাস এটি, এটা দিয়ে একটা অঙ্ক করাইছিলাম। এই যে দেখো, ভি সমান, এই যে ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটার এই যে ভি, ভি এর এই রাশিমালাটা আমরা এইখানে আবার বসাই দিলাম। কোথায় বসাই দিলাম? এই যে এই সূত্র, ভি সমান ইউ প্লাস ভি, এই ভি এর বদলে আমরা কি বসাইছি? ইউ প্লাস এটি বসাইছি, আর যা আছে তাই। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে এখানে? তাহলে গড় বেগ কি হবে? এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি। কেন? ইউ প্লাস এটাকে কি লিখতে হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বাই 2, তাই না? তাহলে কি লেখা যায়? ভি ইকুয়াল টু উপরে কি 2u প্লাস এটি বাই 2, তাহলে কি লেখা যায়? 2u কে 2u বাই 2 প্লাস এটি বাই 2, 2 2 কাটা, তাহলে কত থাকে? ইউ প্লাস হাফ এটি, ইউ প্লাস হাফ এটি থাকে। ভি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি, এটা থাকে। যেহেতু অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটি, কাজেই আমরা লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি? এস ইকুয়াল টু ভিটি। এখন এই যে ভি এর সম্পর্ক, এই ভি এর সমীকরণটা আমরা এইখানে বসাই দেবো। বসাই দিলে এই ফুল টুকের সাথে কি হয়ে যাবে? এই টি গুণ হয়ে যাবে। যে ফুল অংশের সাথে দেখো এই টি গুণ, তাহলে কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হয়। এই টি এর সাথে এটা গুণ করলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা হয়। তো এটা হচ্ছে গতির আরো একটা গুরুত্বপূর্ণ সূত্র। তো এটিকে ব্যবহার করে হিসাবপত্র করা যেতে পারে। দেখো, তো এটা দিয়ে আমরা একটা অঙ্ক করব। সেটা কি অঙ্ক? আগের গাড়ির মতো ত্বরণ হচ্ছে 2, এখানে কি বলছে? ত্বরণ এ ইকুয়াল টু 2, শুরুর বেগ ইউ ইকুয়াল টু কত? 3, সময়ের পরিমাণ টি ইকুয়াল টু যদি 4 হয়, কত স্মরণ হয়েছে আমাদের? এস বের করতে বলছে। এস, এস এর সূত্র হচ্ছে এটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
ইউ কি দেওয়া আছে, দেখো ইউ দেওয়া আছে 3, টি দেওয়া আছে, টি দেওয়া আছে, হাফ তো হাফ দেওয়া আছে, এ দেওয়া আছে, এ দেওয়া আছে 2, টি দেওয়া আছে কত 4। তাহলে ইউ এর বদলে আমরা কি বসাবো, 3 বসাবো, এই যে 3 বসাইছি। টি এর বদলে কত বসাবো, 4 বসাবো, 4 বসাবো। আর এই দুটো কি আকারে আছে, গুণ আকারে আছে, গুণ করছি। প্লাস, এই যে প্লাস হাফ এ, এ হচ্ছে 2, টি স্কয়ার, টি স্কয়ার, টি কত 4, তাহলে 4 স্কয়ার, 4 স্কয়ার, 4 স্কয়ার কত হবে, 16 হবে। হাফ এ, হাফ এ টি স্কয়ার, এ কত হচ্ছে 2, তাহলে এখানে এখানে সম্ভবত ভুল লিখছে, হাফ গুণ 2 গুণ 16, ঠিক আছে। হাফ গুণ 2 গুণ 16 এখানে ভুল লিখছে, তাহলে এখানে 3 4 12, এই যে 12, হাফ গুণ 2 গুণ 16 তাহলে কত হয়, হাফ গুণ 2 গুণ 16, এই 2 তো উপরে, তাহলে এই 2 কাটা, তাহলে কত থাকে, 16 থাকে, এই যে 16, এই পাশে 12, এই পাশে 16, তাহলে কত হবে, 28 মিটার। তো এই অঙ্কটা হচ্ছে এইভাবে করতে হবে। এখন হচ্ছে গতির তৃতীয় সমীকরণ, এখন আমরা গতির আরো একটা সমীকরণ দেখব, ঠিক আছে। তো চলো গতির আরো একটা সমীকরণ আমরা দেখি। তো গতির তৃতীয় সমীকরণ কোথায়, এই যে গতির তৃতীয় সমীকরণ, এটা আমরা এখন আলোচনা করব। আগের দুইটি সমীকরণ নেই, কিন্তু সময় বা টি রাশিটা আছে, আমরা চাইলে দুইটি সমীকরণ একত্রে করে তৃতীয় একটি সমীকরণ গঠন করতে পারি। তো আগের যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না। আরো একটা সমীকরণ আমরা জানি, সেটা হচ্ছে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাকে যদি আমরা দুই পাশে বর্গ করি তাহলে কি হবে, বাম পাশে ভি স্কোয়ার, ডান পাশে ফুল টুকুর উপর স্কোয়ার, তাহলে এখানে কি আছে, ভি স্কোয়ার। এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার হিসেবে আমরা চিন্তা করতে পারি। ইউ কে আমরা এ ধরলাম, আর এটিকে বি ধরলাম, তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার। মানে এ প্লাস বি হোল স্কোয়ার চিন্তা করলে এ স্কোয়ার, ইউ কে এ ধরছি, তাহলে এ স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2, এই যে 2 এ বি, এ কত ইউ, 2 এ বি, বি হচ্ছে কি এটি, 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি কোনটাকে ধরছি, এ টি, এটাকে বি ধরছি, তাহলে এ, এ স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাইছে আর কি, ঠিক আছে। তারপরে আমরা কি করছি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a, 2a কে এক জায়গায় রাখছি, ইউটি কে রাখছি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, এখানে আমরা একটা 2a দিয়ে গুণ করছি। কি করছি আমরা, 2a দিয়ে গুণ করছি। 2a দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়, দেখো 2a দিয়ে গুণ করে এখানে আবার কি লিখছি, হাফ এটি স্কোয়ার, এ টি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার গুণ 2a, তাই না। এটা আমরা এইভাবে লিখছি, এইভাবে কেন লিখছি, এইখানে দেখো 2a, এই 2a পদটা এখানে এখানে আর এখানে লিখেছি হাফ এটি স্কোয়ার। আচ্ছা আমি একটু ভালো মতো লিখে বোঝাই দিচ্ছি। 2a গুণ হাফ এটি স্কোয়ার, এটা আমরা লিখছি। এই এতটুকুর বদলে, এইটার বদলে এটা লেখা যায়, কিভাবে লেখা যায়, দেখো এই 2 এর সাথে 2 কি গুণ করলে কি হয়, কাটাকাটি হয়ে যাবে, 2 2 কাটা, এ আছে আর এই আছে, এ স্কোয়ার টি স্কোয়ার, তার মানে কি এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায়, তার মানে আমি এইভাবে লিখতে পারি, লিখছি, ঠিক আছে। এখন দেখো ভি স্কোয়ার ইউ স্কোয়ার স্কোয়ার, এখন এই এই দুইটার ভিতর থেকে আমরা কি 2a কমন নিতে পারি, এখানেও 2a আছে, এখানে 2a আছে, তাহলে 2a যদি কমন নেই তাহলে কি হয়, ইউটি, এখানে ইউটি থাকে আর এখানে হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a, এখানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখন এইখানে দেখো একটু আগে ছিল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা সমান কি এস, তার মানে যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এতটুকুর বদলে আমরা কি লিখতে পারি, এস লিখতে পারি, তাহলে এখানে কি থাকে, 2as প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু কি ভি স্কোয়ার হয়। এই যে দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে আরো একটা সমীকরণ, বুঝতে পারছো, এটা আরো একটা সমীকরণ। তো এই সমীকরণ দিয়ে একটা অঙ্ক আছে, দেখো এখানে কি বলছে, একটি পাথরের টুকরা ত্বরণ কত 10, এ কত 10, শুরুতে বেগ কত ছিল, শুরুর বেগ হচ্ছে ইউ 2, এবং তার দূরত্ব এস, দূরত্ব 3 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে কি দূরত্বকে কি দিয়ে প্রকাশ করে, এস, এস হচ্ছে কত 3, ঠিক আছে। আমাদের কি বলছে, এর বেগ কত, এর বেগ কত, দূরত্ব অতিক্রম করার পরে এর বেগ কত, এখানে যে বেগটা সেটা হচ্ছে কি শেষ বেগ বা ভি বের করতে বলছে। তাহলে শেষ বেগ বা ভি এর কি সূত্র জানি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, ইউ কত, ইউ হচ্ছে 2, এই যে ইউ কত 2, তাহলে 2
স্কোয়ার মানে 2 গুণ 2, 2 গুণ 2 প্লাস 2as, 2 এর মান কত 10, 2 সূত্রের 2 এর মান কত 10 আর এস এর মান কত 3, এই যে এস এর মান কত 3, 3। তাহলে এই সবটুকু যদি ক্যালকুলেশন করি 2 × 4, এই যে 2 × 4 আর এখানে কত 2 × 10 তাহলে কত 20, 3 × 20 কত 60, 4 প্লাস 60 তাহলে কত হয় 64 সমান 8 স্কোয়ার। তাহলে ভি ইকুয়াল টু কত, তার মানে কি এই পাশে এটা এই পাশে কি ছিল ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার সমান 64 বেরোয়েছে। তাহলে এই 64কে যদি আমরা আবার ভাঙা লিখতে চাই ভি স্কোয়ার সমান 8 স্কোয়ার লেখা যায়, দুই পাশে যদি আমরা বর্গ করে দিই ভি স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা যায় তাহলে কি ভি সমান 8 আসে, এই যে ভি সমান 8। ঠিক আছে, এই ভাবনার খোরাকে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণ থেকে টি এর জন্য একটি সূত্র বের করে সেটি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমীকরণে ব্যবহার করে কি এত এই সমীকরণটি বের করা সম্ভব কিনা। ঠিক আছে, এখানে লাগছে গতির সমীকরণের লেখচিত্র। গতির সমীকরণের আমরা লেখচিত্র অঙ্কন করবো। আমরা 3টি সমীকরণ বের করে সেগুলোর সাহায্যে একটি সত্যিকার হিসাবপত্র পর্যন্ত করে ফেলেছি। এই বেলা আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখে নিই, সেটি হচ্ছে সমীকরণটিকে লেখচিত্র দিয়ে প্রকাশ করা। লেখচিত্র কিভাবে আঁকতে হয় সেটি তোমাদের অনুশীলনী বইটিতে শিখিয়ে দেওয়া হবে, তখন তোমরা বিজ্ঞানের সমস্যা সমাধানের জন্য আরেকটি পদ্ধতি জেনে নেবে। এই অধ্যায়ে আমরা গতির যে 3টি সমীকরণ বের করেছি সেগুলোর জন্য এখানে আমাদের 3টি লেখচিত্র দেখানো হয়েছে। তোমরা এখান থেকে অনেক তথ্য বের করে আনতে পারবে। এই লেখচিত্রে সময়ের সাপেক্ষে বেগের মান দেওয়া আছে, সময়ের সাপেক্ষে বেগের মান। এই দেখো, সময়ের সাপেক্ষে বেগের মান, সময় যখন 0 বেগ তখন 10, সময় যখন 5 বেগ তখন 20, এই যে বেগের বেগ কোন দিকে উপরের দিকে 20, সময় যখন 10 বেগ তখন 30। ঠিক আছে, এই যে এটা কি সমীকরণ ভি সমান ইউ প্লাস এটি, এইটার লেখচিত্র আমরা আগাইছি। প্রথমে লেখচিত্রটির উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বস্তুর বেগ সময়ের সাথে সরল রেখায় পরিবর্তিত হয়। লেখচিত্রের শুরুর বেগ ইউ এবং ত্বরণের এ মান উপরে লিখে দেওয়া হয়েছে। যদি দেওয়া নাও থাকতো আমরা এই লেখচিত্র থেকে সেগুলো মান বের করে ফেলতে পারতাম। এখন আমরা লেখচিত্র দেখতে পাচ্ছি সময়ের মান যখন 0 তখন বেগের মান 10, এই যে সময়ের মান যখন 0 তখন বেগের মান কত, এই যে দেখো 10। তারপর লেখছে সময়ের মান যখন অর্থাৎ এটি হচ্ছে শুরুর বেগ, ঠিক সেরকম আমরা দেখতে পাচ্ছি 15 সেকেন্ডে বেগের মান কত 10 থেকে বেড়ে 40 হয়েছে, কাজেই ত্বরণ হচ্ছে 40 - 10/15। 15 সেকেন্ডে বেগের মান, 15 সেকেন্ড কই, এখানে দেখো 10 20 30, তার মানে কি এই যে পয়েন্ট, এই পয়েন্টে কি হবে অবশ্যই 40 হবে, এই পয়েন্টে কি হবে 40 হবে। তো এখন 15 সেকেন্ডে কত, 15 সেকেন্ডে হচ্ছে 40, 10 সেকেন্ডে কত 30, তাহলে এইখান থেকে এতটুকু কত সেকেন্ড 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তো এখান থেকে এতটুকু আদিবেগ কত, এখানে থেকে এতটুকু হচ্ছে 30 আর 40, তাহলে 40 - 30/5 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, ত্বরণ পাবো। 40 - 10, 40 - 10, তাহলে এই ফুলটা নিতে 40 - 10 যদি নিই, এই ফুলের মাঝখানের দূরত্ব সময় কত, সময় হচ্ছে 15 সেকেন্ড, ফুল 15 সেকেন্ড সব, সেটা যদি আমরা নিই তাহলে কি ত্বরণ পাবো। আর যদি এই অল্প একটু অংশও নাও তাহলেও আমরা সেই সেম ত্বরণই পাবো। ঠিক আছে, গতির অন্য দুটো সমীকরণ পরের পৃষ্ঠায় দুটি লেখচিত্র দেখানো হয়েছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো অধিক্রান্ত দূরত্ব যখন সময়ের সাপেক্ষে দেখানো হয় তখন সেটি সরল রেখায় বৃদ্ধি না পেয়ে বর্গের আনুপাতিক হয়ে বৃদ্ধি পায়। তোমরা গতির সমীকরণগুলো ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়ে কিংবা নির্দিষ্ট দূরত্বের জন্য কোনো একটি রাশির মান হিসাব করে বের করেছিলে। লেখচিত্র থেকে তোমাকে শুধু একটি নির্দিষ্ট মানে সন্তুষ্ট থাকতে হবে না, তোমরা নিচের অক্ষের যে কোনো মানের জন্য একটা আনুমানিক মান বের করে ফেলতে পারবে। ভাবনার খোরাক, তুমি কি প্রথম লেখচিত্র থেকে 7.5 সেকেন্ডে বেগের মান কত হবে অনুমান করতে পারবে? দ্বিতীয় লেখচিত্র থেকে 3.5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে অনুমান করতে পারবে? তৃতীয় লেখচিত্র থেকে 25 মিটার দূরত্ব অতিক্রম করার সময় বস্তুটির বেগ কত ছিল অনুমান করতে পারবে? বুঝতে পারছো, তুমি একেবারে সত্যিকারের মান বের করতে না পারলেও কাছাকাছি একটা মান বের করতে পারবে। এই যে তিনটা লেখচিত্র, প্রথম লেখচিত্রে কি বলছে 7.5 সেকেন্ডে বেগের মান 7 এখানে 5, 5-এ হচ্ছে কত 20, 0-তে 10, 5-এ 20, তাহলে এখানে 7.5 এই মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে।
তাই না? এই মাঝামাঝি জায়গায় কত হবে সেটা কি তুমি বের করতে পারবা কিনা সেটা আমাদের জিজ্ঞাসা করছে, বলছে। ঠিক আছে, এখানে আরো দুইটা কি দেওয়া আছে, আরো দুইটা লেখচিত্র দেওয়া আছে। এই প্রত্যেকটা লেখচিত্র থেকে আমাদের দেখতে বলছে যে এই জিনিসটা আমরা বের করতে পারবো কিনা। 7.5 সেকেন্ডের বেগের মান, 7.5 সেকেন্ডে বেগের মান। ঠিক আছে, এখন দেখো এই যে ভি সমান ইউ প্লাস এটি। এখন ভি সমান ইউ, ইউ আদি বেগ কত 10, প্লাস এ কত, এ হচ্ছে 2, আর সময় কত বলছে 7.5। তাহলে 7.5 যদি গুণ করি তাহলে কত হয়, 10 প্লাস 7 × 14 আর 1 15 ইকুয়াল টু কত হবে, 25 হবে। 25 হবে, তার মানে কি 7.5 সেকেন্ড পরে বেগের মান কত হবে, 25 হবে। এখন এখানে দেখো 7.5, 5, 6, 7, এখানে আড়াই, এখানে এই মাঝামাঝি কোন একটা জায়গায় কি হবে, 7.5 হবে, তাই না? মাঝামাঝি কোন একটা জায়গায় মানে কি এটা এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক, তাহলে কি এইটা আমরা এই সোজাসুজি নিয়ে টান দিয়ে এটার মাঝামাঝি পাইতে পারি। তার মানে এখানে দেখো 20, এখানে 30, তার মানে এটার মাঝামাঝি কত হবে, 25 হবে। মাঝামাঝি কত হবে, 25 হবে। তার মানে 7.5-এ আমরা বলতে পারি কি 25 হবে, তাই না? বেগের মান কত হবে, 25 হবে। তাও এটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে ভি সমান ইউ প্লাস এটি, ইউ কত 10, এ কত 2, এ 2 কেন, এই যে এখান থেকে আমরা এ বের করে রাখছিলাম, এ হচ্ছে কত 2, সময় কত 7.5, তাহলে আমরা এখানে বের করতে পারি 25। তো এইভাবে পরের লেখচিত্র গুলো থেকেও আমরা এটা এভাবে বের করতে পারবো। এখানে কি আছে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ সমান 0, ইউ সমান 0, এইখান থেকে 0 থেকে শুরু হয়েছে, যখন সময় 1 সেকেন্ড তখন ইউ হচ্ছে এইখানে 2 সেকেন্ডে 10, 3 সেকেন্ডে 20, এরকম ভাবে আস্তে আস্তে লেটে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের লেখচিত্র এভাবে গেছে। তারপরের যে লেখচিত্র সেটা হচ্ছে কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস, এই লেখচিত্রটা এইভাবে গেছে। এখানে কি এস, এস হচ্ছে কোন দিকে, ডান দিকে, আর ভি স্কোয়ার এটা হচ্ছে এত। ভি স্কোয়ারের মান যখন 100 তখন হচ্ছে এই সরণ হচ্ছে 0, মান যখন 200 তখন সরণ হচ্ছে 10। তো এইভাবে এই লেখচিত্রগুলো দেখানো হয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। তোমাদের আমরা হচ্ছে প্রথম অধ্যায়টা শেষ করে দিলাম। তোমরা অবশ্যই ইজি টু গো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা। তো এর পরের অধ্যায়টা, অধ্যায় 2 শক্তি, এই অধ্যায়টা ক্লাস করার জন্য তোমরা এই চ্যানেলটির সাথেই থাকবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। তো তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।